আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা হলো আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার স্বামী একজন প্রবাসী। আমার সন্তানকে পেটে রেখা আমার স্বামী বিদেশে বাড়িতে চলে গেছে। বাচ্চাটা জন্ম হওয়ার পরে আমি আমার স্বামীকে কাছে পাইনি এবং বাচ্চাটা দেখতে দেখতে প্রায় 6-7 বছর হয়ে গেল, তাও স্বামীকে কাছে পাই না। আমার স্বামী অনেক বছর ধরে প্রবাসে থাকে। মাস শেষে 1.5 লক্ষ, 2 লক্ষ, 1 লাখ প্রতি মাসে পাঠায়। অনেক টাকা পয়সা পাঠায়। আমারও কোনো সময় কোনো কিছুতে অভাব রাখে নাই। কিন্তু আমার শুধু একটাই কষ্ট, স্বামীর ভালোবাসা, আদর্শ, যেটা আমি ইচ্ছা করলেও পাই না। দিনের বেলা টিভি দেখে গল্প টল্প করে সময় কেটে যায়, কিন্তু যখন রাত হয় তখন তো কোল বালিশটা পাজায় ধইরা ঘুমায় থাকি, কিন্তু ঘুম আসে না। অনেক কষ্ট হয়। পাশে একটা মেয়ে থাকে ঘুমাইয়া নিঃশান্তিতে, কিন্তু আমার তো স্বামীর কথা খুবই মনে পড়ে। তার উপরে রাত হলে আমার স্বামী আমার সাথে ফোনে কথা বলে, তার ওটা আমাকে দেখায়। ভিডিও কলে একজনের সাথে অনেক কিছু শেয়ার করি, কিন্তু তাতে মনটা নষ্ট হয়ে যায়। তখন মনের মধ্যে আনচাল করে অনেক কিছু করতে ইচ্ছা করে, তারপরে পারি না। বুকটা কষ্টে ফাইটা যায়। ইস, স্বামী পাশে থাকলে এক কষ্ট, কাছে থাকলে আর এক কষ্ট। তো যাই হোক, কিছু পাইতে হলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। আমি আমার স্বামীর কাছ থেকে সম্পূর্ণ জিনিস পাইছি, শুধু ভালোবাসাটাই পাইতেছি না। এতটুকু ত্যাগ স্বীকার না করলে তো সে প্রবাসে থাকতে পারবে না, আর আমারও তো মাসে মাসে টাকা পয়সা দিতে পারবো না। এক সময় বলি, এত টাকা দিয়ে কী হবে? একটা মাত্র মেয়ে, বাড়ি করছো, গাড়ি করছো, আর কত দরকার নেই, তুমি আইসা পড়ো। দেখো, প্রবাসে থাকতে থাকতে টাকার চেহারা দেখতে দেখতে টাকার মুখ না দেখলে আমারও ভালো লাগে না। আজকে প্রবাসে বাদ দিয়ে চলে যাব, 2 দিন পর যখন সংসার অভাব দিব, তখন তুমিও আমাকে বলবা যে টাকা কামাই করতে পারবো না। তার চেয়ে টাকা কামাইতেছি, আরও 5টা বছর থাকি, তারপরে না হয় একবারে চলে আসবো। বিভিন্ন সান্ত্বনা বুঝ দিয়া থাইকা যায় আমার স্বামী, কিন্তু আমার তো কষ্ট হয়। না পারি বাড়ি থেকে কোথাও বাপের বাড়ি যায় 10 দিন বেড়াতে, বাড়ির গেটের সামনে থাকে দাঁড়ান, আউট কোনো লোক যদি ঢুকে তাহলে হয়তো আমার স্বামীর কানে যাবে, এটা দাঁড়ানটা বলে দিছে যে আউট কোনো ছেলে মনে ঢুকতে পারবে না, একমাত্র আমার রক্তের আত্মীয় ছাড়া। কারণ আমার স্বামীও আমাকে চরম বিশ্বাস করে, তার উপরও আমাকে নজরদারি রাখে। তার একটা কথা, যে আমি যদি কষ্ট করতে পারি, নিজের যৌবনটা ত্যাগ স্বীকার করছি এবং আমি কাজও করতেছি, আর তুমি ঘরে বসে বসে খাইবা, নামাজ রোজা করবা, আর আমার জন্য দোয়া করবা। কিন্তু এই কাজ আমি যেন খারাপ কোনো কাজে লিপ্ত না হই, এই জন্য আমাকে কঠোর নজরের মধ্যে রাখে। তাই উপায় কোনো ছিল না। অনেক কষ্ট করে কয়েকটা বছর আমি নিজেকে কন্ট্রোল করে রাখছি। মোবাইলে ভিডিও দেখে দেখে কত আর কন্ট্রোল করে রাখা যায়। তারপরে হঠাৎ করে বিয়েটা যখন বড় হইলো, 7-8 বছর বয়স, ওর তো একটা প্রাইভেট পড়া লাগে, এবং প্রাইভেট ভালো একটা মাস্টার ছেলে মানুষ পাইছে। ইয়াং একটা ছেলে, কচি ডাবের মতন, মুখের দিকে তাকালে মনে হয় কচি ডাবটা খাইতে ইচ্ছা করে। তো যাই হোক, ইয়াং ছেলে আমার মেয়েটাকে লেখাপড়া শেখাচ্ছে, ভালোভাবেই প্রাইভেট পড়া শেখাতেছে। কিন্তু ওই ছেলেটাকে দেখা আমি ঠিক থাকতে পারি না। একটু পর নাস্তা নিয়ে যাই, চা নিয়ে যাই, হাতের মধ্যে নাস্তা চা দিই, হাতের সাথে হাত টাচ লাগে, তখনই তো আমার মনে হয় আমার শরীরের ভিতরে কারেন্ট এসে পড়ছে। ওর যখন ছোঁয়া লাগে তখনই মন চায় শরীরের ভিতরে কারেন্ট এসে পড়ে। যখন আমি উপর হয়ে চাটা দিতে গেলাম, তখনই আমার শাড়ির আঁচলটা আমার বুকের সামনে থেকে সরে গেল। আমার এই সুন্দর জিনিসগুলো দেখে স্যারে লজ্জা পাইল। তারপর আমি যখন আমাকে বলে, ম্যাডাম আপনি একটু কাপড়টা ঠিক করেন, তখন আমি বললাম সরি, আসলে বুঝতে পারিনি। আসলে মনে মনে ভাবি, কাপড়টা তো আমি ইচ্ছা করে ফালাইছি, আমার মন চাইছে। তখন আমি চিন্তা করলাম যে আমার বডি ফিটনেস দেখার পরও সেই লজ্জায় চোখটা সরাই ফেলো। তার তো কোনো কুনজর নাই, আর সে তো ভালো মানুষ, লুচ্চা মানুষ না। কিন্তু লুচ্চা মানুষ হইলে তো সহজে পটা ফালাম যেত, ভালো মানুষটা তো সহজে পটা ফালাম যায় না। এখন কি বুদ্ধি করি বুঝতে পারতেছি না। আর তাছাড়া মেয়েটার মাস্টারের জন্য তো নতুন 4-5 দিন ধরে আমার মেয়েকে পড়াচ্ছে। এখন তো বেতনের সময় হয় নাই যে বেতনের কথা বলবো।
পরে চিন্তা করলাম, ওকে আমি বলি, আচ্ছা তুমি কি করো এমনিতে? ছেলেটা বলে, আমি এখানে ব্যাচেলার একটা রুম ভাড়া করে থাকি, কলেজে লেখাপড়া করি, আর কিছু মানুষকে আপনার মেয়ের মতো আরও কিছু বাচ্চাকে আমি প্রাইভেট পড়াই, নিজের হাত খরচটা ওঠে। আর বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা থাকে, আপাতত বাবা বাড়িতে দু একটা বদলা দিয়ে সংসারটা চলে। আর আমার লেখাপড়া খরচ চালানোর জন্য আপাতত আমি প্রাইভেট পড়ি, আর বাড়ি থেকে মোটামুটি কিছু পাই আর কি, একটু কষ্টভাবে চলি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আহারে, তাকে বললাম, কি যে কষ্ট তোমার, শোনো বাপু, তোমার তো অনেক কষ্ট হয়, একটা কাজ করো, তুমি যেন একটু ভালোভাবে চলতে পারো, তোমার বাবা মা যেন একটু ভালোভাবে চলতে পারে, আমি তোমাকে কিছু টাকা অ্যাডভান্স করে দিচ্ছি, ঠিক আছে? তুমি টাকাটা যাওয়ার সময়, মেয়ের পড়া হইলে যাওয়ার সময় তুমি আমার ঘরে আইসো, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেবো, পরে দরকার তুমি আমার মেয়েকে পরে শোধ করে দেবো। তো বলছে, ভালো হয়েছে আন্টি, আমার বড় উপকার হলো। পরে আমি আবার চলে আসলাম তাকে বলার পরে। তখন আমি ভাবলাম, ছেলেটা এত সুন্দর, তাকে দেখে আমার ভালো লাগলো, কিন্তু মনটা নষ্ট করে দিল। কেন যে ছেলেটা আমাকে আন্টি বলল, যাকে আমি ওই কাজ করার জন্য স্বপ্ন দেখতেছি, আর হুট করে ছেলেটা আমাকে আন্টি বসলো, আন্টি করে মানে আন্টি বলতেছে। পরে আমি চিন্তা করি, থাকা আন্টি বলুক, চাচি বলুক, খালা বলুক, যা মন চায় তা বলুক, কিন্তু হয়তো পুরুষ মানুষ, যেটা দরকার এটা তোর লগে আছে, থাকগা, সমস্যা নেই, ওটা দিয়ে কাজ চালাবো, আন্টি বলুক আর যা বলুক, পরে তো ছাড়তেছে না। পরে মেয়েটা পড়া শেষ, মেয়েটাকে আমি বলি, তুমি লেখাপড়া শেষ করেছো, এখন যাও গোসলখানা ঢুকে গোসল শেষ করবা, তারপরে খাওয়া দাওয়া করবা, তারপরে ঘুমাতে যাবা, টেবিলে খাবার রাখা আছে, যাও তুমি তোমার কাজ করবে। মেয়েটার কাজ করতে পাঠাইলাম। ওই ফাঁকে ছেলেটাকে আমার রুমে ডাকলাম। পরে বলতেছে, আন্টি দেন, আমাকে বলে অ্যাডভান্স টাকা দেবেন, দেন। আমি বললাম, আহা, অ্যাডভান্স টাকার জন্য তুমি এরকম করতেছো কেন? অ্যাডভান্স কেন, তোমাকে আমি এমনিতে দেবো, কোনো সমস্যা নাই। জানো, আমার মনের দুঃখ কষ্ট কথা বলার মতো কোনো একটা মানুষ পাই না। পুরো কী এমন কষ্ট তুমি শুনবা? হ্যাঁ বলেন। পরে ছেলেটাকে আমি আমার মনের কষ্ট কথা বলি, জানো, তোমার আঙ্কেলে আমার অনেক টাকা পয়সা পাঠায়, কিন্তু অল্প বয়সে মানে বিয়ে করে একটা বাচ্চা পেটে আসার পরে তোমার আঙ্কেলে আমি কাছে পাই না। এখন এগুলি যে কী কষ্ট, এই কষ্টটা নিবানোর জন্য কোনো লোক পাই না। তাই বলছিলাম কি, তুমি যদি আমার কষ্টটা একটু বুঝো, তাহলে তোমার আমি মোটা অঙ্কে প্রতি মাসে টাকা দিতে পারি। আমি বললাম, আন্টি এসব কী বলতেছে? আমি বললাম, আহা, আন্টি বলতেছে কেন? শোনো, জীবনে প্রতিষ্ঠিত হইতে গেল কিছু কিছু ভুল রাস্তা পা দিতে হয়। এই যে তুমি আমার মেয়েকে পড়াতে আসো, এখন যদি তুমি আমার একটু আদর স্বভাব, তোমার এই হাতটা যদি আমার এখানে একটু ধরো, টাচ করো, আমার একটু মজা দাও, তাহলে তুমি মজা পাইবা না? অবশ্যই পাইবা, তুমি মজা পাইবা, আমি মজা পাবো, তাতে সমস্যাটা কি? আর আমাকে বারবার আন্টি আন্টি বলতেছো কেন? আমাকে তুমি নাম ধরে ডাকবা, সমস্যা নেই। আহা, দরকার বলে তুমি আমার মেয়ের সামনে আন্টি বলে ডেকো, গোপনে তুমি আমার সাথে একটু রোমান্টিক করো, তোমার লাভ হবে। পরের ছেলেটা বলে, দেখেন আপনি কি বলতে চাচ্ছেন, আমি বুঝতে পারছি, সমস্যা নেই, টাকা হলে আমি করতে পারবো। পরে তো ছেলেটাকে আমি টাকা পয়সা দিলাম, ছেলেটা খুশি হলো। ছেলেটা ইচ্ছা মতন রে ভাই, কচি ডাব তো, ইচ্ছা মতন ডাবের পানি আমার খাওয়াইলো, পেট টাকার ভরে গেল। তো অনেক মজা দিল আমারে। কত বছর ধরে আমার স্বামী আমারে মজা দিতে পারে না, এত বছরের খাওয়ান ওই ইয়াং ছেলেটাই আমাকে দিল। প্রাইভেট মাস্টার, আমার মেয়ের প্রাইভেট মাস্টার আমার যে এত ভালো করে মজা দেব আমি কল্পনাই করতে পারিনি। তো যতদিন পর্যন্ত আমার স্বামী বিদেশ থেকে না আসে, ওই প্রাইভেট মাস্টারে দিয়া আমি আমার কাজটাকে সারলাম। তো বন্ধুরা, যাই করছি ভুল করছি, পরকিয়া করা কখনো ভালো না, পরকিয়া আপনারা করবেন না।